নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের নিয়ে যাব একটি গ্রামীণ হাট ঘুরিয়ে দেখানোর জন্য। তবে আজ শুক্রবারও নয়, আর এই হাটটি বক্সিগঞ্জে বা পদ্মার পাড়ে বসেনি। এটি বসেছে সুবর্ণরেখা নদীর তীরে গোপীবল্লভপুর গ্রামে। আমরা এই যে গোপীবল্লভপুর ঘুরতে গেছিলাম, সেদিনই আমরা দেখা পেয়েছিলাম এই গ্রামীণ হাটটির। মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে আমরা গেছিলাম হাটতলায় ঘুরতে। প্রথমেই যে দোকানটি দেখলাম সেটি মশলা আর ডালের দোকান। এছাড়া রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে ছিল কিন্তু ছাতার দোকান। বর্ষা চলছে, তাই জন্য রং বেরঙের অনেক ছাতা বিক্রি হচ্ছে, ছাতা সারাই করেও দেয়া হচ্ছে, আর বহু মানুষ কিন্তু কিনছেনও। একদম মন্দিরের পিছন দিকে বা বাম দিকে বললে ভালো, এখানে রয়েছে হাটতলা। সেখানে প্রত্যেক রবিবার হাট বসে। সারা রাজ্যের কথা বলতে পারবো না, কিন্তু আমাদের মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে এখনও পর্যন্ত কিন্তু এই গ্রামীণ হাটগুলো টিকে রয়েছে। যদিও এখন প্রায় প্রত্যেক জায়গাতেই নিত্য বাজার বসে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায় প্রত্যেক দোকানে দোকানেই পাওয়া যায়, কিন্তু এই হাটগুলোর একটা বেশ গুরুত্ব রয়েছে অনেক মানুষের মিলন ক্ষেত্র হিসাবে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য। আর এই হাট ঘুরতে গিয়ে আমরা কিন্তু দেখা পেলাম বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের। সেগুলিও আপনাদেরকে সাথে করে আজকে নিয়ে ঘোরাবো। পায়ে হেঁটে হেঁটে আমরা চলেছিলাম। দেখুন, বর্ষা পড়ে গেছে, খালে বিলে প্রচুর পরিমাণে মাছ। সেই মাছ ধরার জন্য জাল বিক্রি হচ্ছে, যেটা কিন্তু সচরাচর দোকানে পাওয়া যায় না। এবং শুধু জাল নয়, তার সাথে ছিপ, বড়শি এবং মাছ ধরার বিভিন্ন যে উপাচার সেগুলিও রয়েছে। এখানে একজন বিক্রেতা বসেছেন শুধু কুঁদরি নিয়ে, হয়তো তার বাড়িতেই হয়েছে। আর তাছাড়া টুকিটাকি প্রত্যেক দিনের সংসারের যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে, এবং জামা কাপড় পর্যন্ত। পুটু দেখছে এই কুর্তাগুলো গরমকালে পরার জন্য কীরকম। আর এই দোকানটিতে এমন কোনো জিনিস নেই যেটা সংসারে লাগে না বা সংসারে দরকার হয় না। প্রচুর পরিমাণে জিনিস। ওনারা যে এত জিনিস কি করে নিয়ে আসেন, কি করেই বা সেগুলো আবার গুটিয়ে নিয়ে যান, সেটা ভেবেই আমার খুব আশ্চর্য লাগছিল। লোহার জিনিস আর ছোটোখাটো অনেক কিছু। তার সাথে সাথে রয়েছে এরকম খাবার দাবারের দোকান, ফুলুরি, নানা রকম তেলে ভাজা বিক্রি হচ্ছে, ছোলা ভাজা। আর এই হাটতলাতেই আছে শ্রী শ্রী গোপেশ্বর জিউ মন্দির। যদিও এখানে বৈষ্ণব প্রধান এলাকা, কিন্তু এখানে শৈব এবং শাক্ত ধর্মেরও যথেষ্ট প্রচলন রয়েছে। এই মন্দিরটিও বহু প্রাচীন, এবং গাজন বা ঝাঁপও এখানে বেশ ভালোভাবেই হয়ে থাকে। আর এখানে আরেকটি যেটা জিনিস দেখলাম, যে প্রচুর পরিমাণে কিন্তু কাঁসার বাসন বিক্রি হচ্ছে। অ্যালুমিনিয়ামের বাসন তো আছেই, বিশাল বিশাল হাঁড়ি, কড়াই নিশ্চয়ই বিক্রি হয়, না হলে হাটে বসবেই বা কেন বলুন। প্রত্যেক সপ্তাহে যেহেতু হাট বসে এবং বহু বছর ধরে হাটটা চলে আসছে, তাহলে তো এনারা নিশ্চয়ই না বিক্রি হলে আসবেন না। এখন অবশ্য দুপুর গড়িয়ে গেছে, সেই জন্যই হাট আস্তে আস্তে গুটোচ্ছেন সবাই। আর এখানে হচ্ছে সংসারের সব থেকে প্রয়োজনীয় জিনিসটি, ঝাঁটা। আর ওই হচ্ছে গোপেশ্বর মহারাজজির বা শিব মন্দির। ছোট্টখাট্ট কিন্তু ভীষণ প্রাচীন আর সুন্দর একটি মন্দির। চলুন একবার ঢোকা যায় নাকি দেখি। মন্দিরের গেট খোলাই রয়েছে। বাঁ দিকে রয়েছে একটি বিশাল বড় কুয়ো। নদী এখান থেকে যদিও কাছেই, কিন্তু তবুও এই কুয়োটি হয়তো বেশিরভাগ কাজে লাগে। আর মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের নন্দী মহারাজদের। হয়তো অনেকে মানত করে এখানে দিয়ে গেছেন, আমার দেখে মনে হলো। না হলে বিভিন্ন মাপের, বিভিন্ন ধরনের এত এত নন্দী মূর্তি আমি আর কোথাও দেখিনি। আর মাঝখানে রয়েছে গর্ভগৃহ, সেখানে রয়েছেন প্রস্তরাকৃত শিবলিঙ্গ শ্রী গোপেশ্বর জিউ। খুব সুন্দর। আর বাইরে এই একটি প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে, বিষ্ণুর একটি মূর্তি, হয়তো নদীর চর থেকেই পাওয়া গেছিল, সেটি এখন এই মন্দিরে নিয়ে এসে রাখা হয়েছে। মন্দিরে প্রণাম জানিয়ে আমরা বেরোলাম হাটের শেষ প্রান্তটি দেখার জন্য। আর সেখানে গিয়ে দেখলাম আরও ছোট ছোট অনেকগুলি মন্দির। তবে তার আগে একবার আখের রসে গলা ভিজিয়ে নেওয়া।
এই যে এই মন্দিরগুলির কথাই বলছিলাম। এত অজস্র ছোট ছোট মন্দির দেখে আমরা একটু অবাকই হয়েছিলাম যে কই এর কথা তো আমাদেরকে কেউ কখনো বলেননি। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারলাম এই সব মন্দিরগুলি হচ্ছে বৈষ্ণব গুরুদের বা সাধকদের সমাধি। আগে এখানে প্রত্যেক বৈষ্ণব সাধককে সমাধি দেওয়া হতো, বর্তমানে দাহ সংস্কার করা হয়। তার মানে কত বছর ধরে এই মন্দিরটি প্রাচীন তার একটা প্রাচীনত্ব অনুমান করা যায় এই এত এত সমাধি মন্দির দেখলে পরে। আর এই সমাধি ক্ষেত্রটির ঠিক পাশেই রয়েছে গোপীবল্লভপুর ইকো পার্ক। এখন দুপুরবেলা, সেই জন্য পার্কটি বন্ধ রয়েছে, বিকেলবেলা নিশ্চয়ই খুলে দেয়া হয়। বেশ সুন্দর লাগলো, কিন্তু বেশ সাজানো গোছানো একটি সুন্দর পার্ক এখানে রয়েছে। এবং এই ইকো পার্কের পাশ থেকে একটি সিঁড়ি পথ চলে গিয়েছে নদীর দিকে। গ্রামের বহু মানুষকে দেখলাম গামছা কাঁধে ফেলে যাচ্ছেন স্নান করতে। আমরা ভাবলাম নিশ্চয়ই নদী হবে খুব কাছাকাছি, তাহলে আমরাও একটুখানি দেখে আসি। কিন্তু অনেকখানি রাস্তা চলার পরেও নদীর আমরা একদম চিহ্নও খুঁজে পেলাম না। দেখলাম বহু দূরে নদী। এখানে পাশেই রয়েছে একটি মাঠ, সেই মাঠটির শেষ প্রান্তে এসেও কিন্তু আমরা নদীর নাগাল পেলাম না। অনেক দূরে দেখা গেল শুধু ধুধু করা বালির চর আর সেই ব্রিজ। আমাদের একটু কৌতূহল হয়েই ছিল যে এত মানুষ যে স্নান করতে যাচ্ছেন, তাহলে তারা যাচ্ছেন কোথায়। দেখলাম এই মাঠের পাশেই রয়েছে একটি কমিউনিটি হল, এবং সেই কমিউনিটি হলের যে শ্যালো মেশিনটি রয়েছেন সেখানেই গ্রামের বহু মহিলা পুরুষ এসছেন স্নান করতে, জামা কাপড় কাচতে। তো নদীর নাগাল না পেয়ে আমরা ধরলাম ফেরার পথ। দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে বেশ। হাটতলার পাশেই ছিল এরকম ছোট্ট আরেকটি মন্দির, একদমই একচালা। এটিও একজন বৈষ্ণব সাধকের মন্দির, শ্রী শ্রী কেশবানন্দ পুরী মহারাজের চৈতন্য ধাম। এখানে কেশবানন্দ মহারাজের একটি কোষ্ঠী পাথরের আবক্ষ মূর্তিও রয়েছে মন্দিরটির মধ্যে, কালো রঙের। আর ঠিক তার পাশেই রয়েছে একটি বড় বটগাছ, আর তার নিচে গ্রাম্য দেবীর থান। এই বটগাছটির একটি অদ্ভুত বৈশিষ্ট্য আমাদেরকে একজন হেঁটুরেই দেখিয়ে দিলেন, যে এর প্রত্যেকটি পাতা উল্টো দিকে বাঁকানো। আমি ভেবেছিলাম হয়তো ইয়ার্কি করছেন, কিন্তু বেশ কয়েকটি পাতা কুড়িয়ে কুড়িয়ে আমি দেখলাম যে হ্যাঁ সত্যিই কিন্তু প্রত্যেকটি পাতা এরকম উল্টো দিকে একটি করে প্যাঁচ রয়েছে, উল্টো দিকে পাতাটা ঘোরানো রয়েছে নিচের দিকটা। কীরকম আশ্চর্য দেখতে দেখুন। এবং এই একটিই নাকি গাছ রয়েছে এখানে যার পাতাগুলি এইরকম। বটগাছ সচরাচর এরকম দেখা যায় না, আমি কখনো দেখিও নি এর আগে। ওনাকে ধন্যবাদ যে উনি বিশেষ বৈশিষ্ট্যটি দেখালেন বলে। ভাঙা হাটের মাঝখান দিয়ে আমরা ফিরছি, প্রায় উঠেই গিয়েছে ভাট বলতে গেলে। তবে কেনাকাটা কিন্তু ভালোই যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আমি ভেবেছিলাম কিছু সবজি কিনে নিয়ে এখান থেকে ফিরবো, কিন্তু দু এক জায়গায় দর করে দেখলাম ওনারা যে দাম চাইছেন তাতে এখান থেকে কিনে ব্যাগ ভারী করে বয়ে নিয়ে যেয়ে আমার বিশেষ কিছু লাভ হবে না। আমরা ওখানের বাজারে যে দামে পাই প্রায় সব কিছু একই দাম, এখানেও কম কিছু নেই হাট বলে। আর সারা মাঠ ধরে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু ভেড়া। এই দোকানটিতে আমি একটু উঁকি মারলাম, আমার মা থাকলে খুব খুশি হতেন। এখানে পাওয়া যাচ্ছে পান খাওয়ার সরঞ্জাম, দোক্তা পাতা, সুপারি আর নানান রকম। আর এরকম ঝকঝকে লঙ্কাগুলো দেখেও কিন্তু বেশ লোভ লাগছিল। এখন শুধুমাত্র দোকানিরাই বসে রয়েছেন আর তাদের জিনিসপত্র গোছাচ্ছেন। দেখুন কত ভেড়া চড়ে বেড়াচ্ছে, এগুলো কারো পোষা না এমনিই ঘুরছে আমি ঠিক জানি না। খরিদ্দারের আর সেরকম দেখা নেই। প্রায় শেষ হাটেই আমরা এসে পৌঁছিয়েছি। তবু ভালো লাগলো কিন্তু। আমার মনে হয় এমনও একজনও বাঙালি খুঁজে পাওয়া যাবে না যিনি এই হাট কবিতাটি পড়েননি বা একবারও অন্তত কোনো স্টেজে পারফর্ম করেননি। তো সেই 100 বছর আগে লেখা হাটের যে এখনও পর্যন্ত আমরা দেখা পাচ্ছি, এটাই আমাকে কিন্তু খুব টেনেছিল।
আর এখানে দেখুন মেদিনীপুরের বিখ্যাত সেই মাদুর, এটিও বিক্রি হচ্ছে এই হাটে। আমার কিন্তু খুব ভালোই লেগেছে। আমরা হয়তো সকাল সকাল আসলে পরে হাটের যে প্রকৃত রূপ, ক্রেতা বিক্রেতাদের যে রূপ, সেটা হয়তো দেখতে পেতাম। তবু যেটুকু পেয়েছি সেটাও কিন্তু খারাপ নয়, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মন্দিরে একবার প্রণাম জানিয়ে আমরা গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে এখান থেকে ফিরছি এবারে বাস স্ট্যান্ডের দিকে। ওই দূরে দাঁড়িয়ে রয়েছে আমাদের সারথি। আজকের মতন গোপীবল্লভপুর অভিযান শেষ। হয়তো আবার কখনো ফিরবো অন্যান্য বন্ধুদেরকে নিয়ে, আবার সেই সুবর্ণরেখার আদিগন্ত বিস্তৃত রূপ দেখতে দেখতে ফেরা। খুব ভালো কাটলো কিন্তু একটা দিন। আপনাদেরও যদি কারো কোনো এরকম হাট ঘোরার বা দেখার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি, সেটিও জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি ফিরবো মামার বাড়ির বিপত্তারিণী পুজোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।